সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি আপনাকে ম্যাড মেমোরিজের আজকের 84 নম্বর এপিসোডে। আশা করি আপনি আর আপনার পরিবারের সকলেই ভালো আছেন, আর আমি জুয়েল আছি আপনার সাথে। আজকের ঘটনাটা আমাদের সাথে শেয়ার করলেন বাপ্পি এরিক। ঘটনাটা ওনার জীবনে ঘটে যাওয়া একটা সত্যিকারের ঘটনা। আজও আপনি শুনতে যাচ্ছেন আরও একটা হাড় কাঁপানো ঘটনা। আশা করি আপনাদের ভালোই লাগবে। ধন্যবাদ জানাচ্ছি বাপ্পিদাকে আজকের এই ভয়ানক ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য। চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো ভয়ানক ঘটনা, আর তা পাঠান madmemories@gmail.com বা ফেসবুক পেজে। আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত 9টায়। চ্যানেলটি যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন আজকের ঘটনায়। সময়টা 1985-র দিকে। আমি তখন পড়তাম ক্লাস 7-এ। বাবা চাকরি করতেন একটা প্রজেক্টে, এডমিনে। বিশাল প্রজেক্ট। আমরা পরিবারের সবাই মিলে থাকতাম সেই প্রজেক্টের একটা হাউজিংয়ে। প্রজেক্টের মধ্যে ছিল অনেক গাড়ি অফিসারদের জন্য। আমি প্রায় সময় লেখাপড়া বাদ দিয়ে পড়ে থাকতাম সেই গাড়ির পেছনে, আর ড্রাইভার আঙ্কেলদের ম্যানেজ করে গাড়ি চালানো শিখে ফেললাম। সাথে শিখলাম পুরো মেকানিক্সের কাজও। গাড়ির ছোটোখাটো যে কোনো সমস্যা সমাধানে আমার পক্ষে কোনো ব্যাপারই ছিল না। আমার ধ্যান জ্ঞান পড়ে থাকলো সেই গাড়ির দিকে। তাই মেট্রিক পরীক্ষা পাশ করার পর আর পড়া এগুলো না। তারপর বাবাও আমার প্রতি চরম বিরক্ত হয়ে আমাকে পাঠিয়ে দিলেন আমাদের এক আত্মীয়ের গাড়ির ওয়ার্কশপে অটো মেকানিক শেখার জন্য। সেই ওয়ার্কশপটা ছিল চট্টগ্রামের দামপাড়ায়। থাকা খাওয়ার ব্যবস্থা হলো সেই ওয়ার্কশপের মধ্যেই। আমরা প্রায় 4 থেকে 5 জন সেই ওয়ার্কশপের মধ্যেই একটা ঘরে থাকতাম। ওয়ার্কশপটা ছিল বিশাল বড়। প্রায় 300 জন লোক কাজ করতো সেই ওয়ার্কশপে। যেমন নিত্যদিনের চলমান গাড়ির কাজ থাকতো, তেমন থাকতো ওয়ার্কশপে জমা থাকা পুরনো গাড়িগুলোর। এছাড়াও পুরো ওয়ার্কশপ জুড়ে ছিল বহু গাড়ি, যে গাড়িগুলোর মালিকের কোনো হদিস নেই, পড়ে আছে সেই ওয়ার্কশপে বছরকে বছর। যেমন কোনো একটা মার খাওয়া গাড়ি, মালিক গাড়িটাকে টেনে হেঁচড়ে নিয়ে আসলেন সেই ওয়ার্কশপে, কিন্তু দেখা গেল সেই গাড়ি ঠিক করতে যেই টাকার প্রয়োজন তার চেয়ে নতুন গাড়ি কেনাই ভালো। আর সেই গাড়ির শেষ অবস্থান হলো সেই ওয়ার্কশপের কোনো এক কোণে। খোলা আকাশের নিচে দিনকে দিন রোদ বৃষ্টি ঝড়ে তার বডি ক্ষয়ে ক্ষয়ে মাটির নিচে মিশে যাচ্ছে। এরকম অনেক গাড়িই ছিল সেই ওয়ার্কশপে। এক বিকেলে ওয়ার্কশপের ডিউটি শেষ হবার, সবাই চলে গেছে যার যার বাড়ি। আমি তখনও একটা গাড়িতে কাজ করছিলাম। সেই দুপুর থেকে একা একেবারে ওয়ার্কশপের শেষ কোণায়, যার আশেপাশে অনেক পুরনো গাড়ি পড়ে আছে। ঠিক সন্ধ্যার আগে সেই কাজ শেষ করে বেশ ক্লান্তি লাগায় একটু রেস্ট করার জন্য জায়গা খুঁজছি। পাশে ছিল একটা ভক্সি গাড়ি, 3 রোতে মোট 6টা সিট। অনেক পুরাতন মডেলের, তবে গাড়ির অবস্থা বেশ ভালো। আমি সেই গাড়ির মাঝের দরজাটা খুলে সিটগুলো মুছে গাটা হেলিয়ে দিলাম, আর কিছুক্ষণের মধ্যেই ঘুম। ঠিক মাগরিবের নামাজের আগে হঠাৎ গাড়ির মধ্যে কারো যেন কথা বলার শব্দ শুনতে পেলাম। কিন্তু এই সময় তো ওয়ার্কশপে আমরা 4-5 জন ছাড়া তো কারো থাকার কথা না। আর যারা আছে তারা তো সবাই ঘরে, যে ঘরটা আমার এখান থেকে বেশ খানিকটা দূরে। এছাড়া ওরা তো সবাই যার যার কাজে ব্যস্ত। কে হয়তো রাঁধছে, কে হয়তো গোসল করছে। ওদের তো এখানে আসার কথা না কারো। এমনকি ওরা হয়তো জানেই না এত বড় ওয়ার্কশপে আমি কোথায় পড়ে আছি। তাহলে হঠাৎ কেমন যেন একটা অজানা আতঙ্ক মনের মধ্যে গেড়ে বসলো। চোখ খুলতেই বাইরে দেখলাম অন্ধকার নামছে। তারপর শোয়া থেকে উঠে বসতেই হঠাৎ সামনের সিটে চোখটা যেতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম ড্রাইভারের সিটে একজন আর তার পাশে একজন, মোট 2 জন ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে আছে। সাথে সাথে আমার চোখটা গেল পেছনের সিটে। সেখানেও দেখলাম আরও 2 জন। মোট 4 জন ভয়ঙ্কর আকৃতির চেহারার লোক, আর 4 জনেরই 4 জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। কি ভয়ঙ্কর চেহারা ওদের! আর ওদের চোখগুলো কেমন যেন সাদা ফ্যাকাশে, যেন মরা মাছের চোখ। সেই ফ্যাকাশে চোখগুলো দিয়ে তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু ওদের চোখে তো মনি নেই। চোখের মনি কই? এবার যেন মনের আতঙ্কটা একেবারে জোরে সোরে অক্টোপাসের মতো জড়িয়ে ধরল।
এরা কারা, কি করছে এই গাড়িতে? এই চেহারার লোক তো আগে কখনো দেখিনি। আর এই গাড়িতেই বা ওরা কি করছে? এটা তো একটা পরিত্যক্ত গাড়ি। আমি ভয়ে শরীরটা নাড়াতে পারছি না। তারপরেও একটু সাহস জমিয়ে ওদের বললাম, আপনারা কারা, এখানে কি করছেন? এমন সময় ড্রাইভিং সিটে বসা লোকটা আমাকে জোরে একটা ধমক দিয়ে বলল, এই গাড়িতে কি নাম গাড়ি থেকে? সাথে সাথেই আমার শরীরটা শিউরে উঠল। ওর ধমকের শব্দে আমার কানে যেন তালা লেগে গেল। কোনো রকমে গাড়ি থেকে নেমেই পাগলের মতো দিলাম দৌড় আমাদের থাকা রুমটার দিকে। আর রুমের মধ্যে গিয়েই সবাইকে কাঁপতে কাঁপতে ঘটনাটা জানাতেই হাইয়েস্ট 5 মিনিটের মধ্যেই সবাই গিয়ে হাজির হলাম সেই গাড়িটার কাছে। কিন্তু সবাই গাড়ির কাছে পৌঁছতেই দেখলাম না, কেউ তো নেই। চেক করলাম পুরো গাড়ি, আর যা দেখলাম তাতে শরীরটা ঘামে পুরো ভিজে গেল। সবাই আমাকে অবিশ্বাস করলো, কারণ গাড়ির সবগুলো সিটের মধ্যে মাঝের যে সিট দুটোয় আমি ঘুমিয়েছিলাম সেই দুটো সিট ছাড়া বাকি সব সিটগুলো ধুলোয় ভরা। দেখে মনে হবে না যে ওখানে কেউ বসা ছিল। সবার কাছে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। বারবার কসম কেটে তাদের বললেও তারা কেউ বিশ্বাস করলো না। তারপর দিন যেতে থাকলো। পারতপক্ষে সেই গাড়িটার কাছে আর যেতাম না। আর একটা সময় মাথা থেকে সেই ঘটনাটাকে পুরোপুরি সরিয়ে দিলাম। তার প্রায় 6 মাস পর সেই ভক্সি গাড়িটার পাশে রাখা আর একটা গাড়ির কাজ করছি আমি আর আমার 2 জন হেল্পার। ঠিক ভর দুপুরবেলায় 2 জন হেল্পার, একজন গাড়ির নিচে অন্যজন গাড়ির মধ্যে ঢুকে কাজ করছে। আমি তাদের কাজটা বুঝিয়ে দিয়ে মনের অজান্তেই পাশে থাকা সেই ভক্সি গাড়িটার ড্রাইভারের পাশে দরজাটা খুলে সিটটা মুছে সিটে বসে এক পা গাড়িতে আর এক পা মাটিতে রেখে তাদের কাজ দেখছি। এমন সময় হঠাৎ গাড়িটা কেমন যেন কেঁপে উঠল। মনে হলো যেন গাড়িতে কেউ বসা। সাথে সাথে আমার চোখটা গেল ড্রাইভিং সিটে, আর সাথে সাথেই আমার শরীরটা কেঁপে উঠল। সেই সন্ধ্যায় ড্রাইভারের সিটে বসে যে লোকটা আমাকে ধমক মেরেছিল সেই লোকটা আজও বসা সেই ড্রাইভিং সিটে আমার দিকে তাকিয়ে আছে ভয়ঙ্কর দৃষ্টিতে। ওর চোখে চোখ পড়তেই আমাকে সাথে সাথে আবারও সেই ধমক দিয়ে বলল, আবারও তুই এই গাড়িতে, নাম গাড়ি থেকে। আবারও যদি তোকে এই গাড়িতে দেখি তাহলে তোকে শেষ করে দিব। সাথে সাথে আমি ধুম করে গাড়ি থেকে নেমে পড়লাম, আর সাথে সাথে আমার সাথে থাকা 2 জন হেল্পারকে ডাক দিলাম। ওরা ছুটে আসতেই আবারও তাকালাম সেই ড্রাইভিং সিটে, কিন্তু দেখলাম কেউ নেই। আমার বসার সিটটা ছাড়া বাকি সিটগুলো সব ধুলোয় ভরা। দেখে মনে হচ্ছে না যে সেই সিটে কেউ বসা ছিল। আবারও মিথ্যাবাদী হওয়ার ভয়ে কাউকে ঘটনাটা বললাম না। যতদূর পারলাম সেই এলাকাটা এড়িয়ে চললাম। একদিন সুযোগ মতো সেই ওয়ার্কশপের মালিককে গাড়িটার ব্যাপারে জিজ্ঞেস করে যা জানলাম, তারপর থেকে আমি যতদিন সেই ওয়ার্কশপে ছিলাম কোনোদিন সেই গাড়ির কাজ ঘেঁষিনি। জানা যায় সেই ভক্সি গাড়ির মালিক পরিবার পরিজন নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার সময় গাড়িটা দুর্ঘটনায় পড়ে পরিবারের সবাই একসাথে মারা যায়। তারপর মালিকের কোনো এক আত্মীয় গাড়িটাকে নিয়ে আসে এখানে ঠিক করার জন্য, কিন্তু আর নিয়ে যায়নি। সেই পরিবারের আত্মারা কিন্তু এখনও গাড়িটা ছেড়ে যায়নি। তারা যেন এখনও বিচরণ করছে সেই গাড়িটাতে, এখনও পাহারা দিচ্ছে সেই গাড়িটাকেই উঠুক, ওরা তাও চায় না। কেমন লাগলো আজকের ঘটনা কমেন্টসে জানান। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। সময়টা ভালো কাটুক আপনার, সুন্দর হোক আজও আগামী। শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।